নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব টিভির স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। এটি একটি লাইভ টেলিফোনিক অনুষ্ঠান, সুতরাং আপনাদের স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনারা সরাসরি ফোন করুন আমাদের ল্যান্ডলাইন নাম্বার 033257122552 2266 এবং 2244-এ। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালের প্রসিদ্ধ ডাক্তার ডক্টর বি শর্মা। আসুন আমরা তাকে স্বাগত জানাই আমাদের গ্লোব টিভি স্টুডিওতে। নমস্কার। আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে উনি এইভাবে আমাদের পাশে রয়েছেন এবং আশা করব উনি সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন। সুতরাং দেরি না করে চটপট আপনার ফোনের ডায়াল বাটনটি প্রেস করুন এবং সরাসরি কথা বলুন ডাক্তারবাবুর সাথে। আজকে আমরা কি বিষয়ে আলোচনা করতে চলেছি? আজকে প্রথম যেটা আছে, যে প্যান্ডেমিক সিচুয়েশনটা যেটা চলছে সেটা নিয়ে আজকে আমি ক্লিয়ার করব। কেন কি করোনা যে পরিস্থিতি যেটা রয়েছে, এখানে মানুষরা যে হিসাবে মিসগাইড করছে বা যে হিসাবে ওদের অ্যাওয়ারনেসের অভাব, প্লাস যেটা বলছে কি মাস্ক পরুন, গ্লাভস পরুন, স্যানিটাইজার করুন, কিন্তু আমি আজকে ডিফারেন্ট নিয়ে কথাটা বলবো। প্রথম হচ্ছে করোনা যেটা রয়েছে, এইবার করোনা ভাইরাস থেকে আমাদেরকে ভয় পেলে হবে না। কেন কি করোনা যেটা রয়েছে এটা একটা ভাইরাস, যেমনি টাইফয়েড ম্যালেরিয়া থাকে সেই রকম করোনাও আমাদের সঙ্গেই থাকবে। এটা কোনো দিনই যাবে না, যতই আপনি লকডাউন করুন বা যতই আপনি ভ্যাকসিন বার করুন বা যতই সব কিছু করুন, এটা সঙ্গে থাকবে। গভর্নমেন্টের যে গাইডলাইনগুলো যেটা রয়েছে সেটা নিশ্চয়ই আমাদেরকে মেনটেন করতে চলতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা আমাদেরকে করে রাখতে হবে, প্রথম আগে জানুন কি করোনাটা কি। করোনা হচ্ছে একটা ভাইরাস, যেটা আমরা দেখতে পাই না কিন্তু আমাদের আশেপাশে ঘুরতে থাকে। এটা কি হয়, করোনাতে যে সিমটমসগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার শুকনো কাশি হয়, কাশির মধ্যে কোনো রকম বালগাম, কোনো রকম কফ তো বার হয় না। এইরকমই আপনার করোনার মধ্যে কি হয়, শ্বাসকষ্ট। তো এইবার আপনি দেখুন এখন যে পরিস্থিতি যেটা আছে, 100 জনের মধ্যে যদি কোভিড-19 যদি চেক করা হয়, তাহলে ওখানে দেখা যাবে কি 100 জনের মধ্যে 80 জন পজিটিভ। ঠিক আছে, কেন কি যেই হিসাবে যেটা বাড়ছে সেটা থাকবেই আমাদের সঙ্গে। তার মধ্যে কি 80 জনই কি মরে যাচ্ছে? মরছে না। তার মধ্যে আমাদের সঙ্গেই আছে, এটা আমাদেরকে নিজে ঠিক থাকতে হবে, তাহলে আমরা এটা ফাইট করতে পারবো। এবার করোনাতে ভয় পেলে হবে না। করোনার সময় যে সিমটমসগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে মাথা যন্ত্রণা, প্লাস কাশি হওয়া, জ্বর এসে যাওয়া। এটা তো ওষুধ দিয়ে ওটা নর্মাল করা যায়, সবাই এটাই করছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে কি কষ্ট হয় সেটা হচ্ছে মেন জিনিসটা, শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টটা আপনাকে চেক করতে হবে কি ধরনের, যেমন শরীরের মধ্যে অক্সিজেনটা অভাব, অক্সিজেনটা কমে হয়ে যায়। তো ওখানে কি করতে হবে, সেখানে করতে গেলে আপনাকে দেখবেন কি আপনি সারাদিন 3 বার, সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা 3 বার করে আপনি নিজে চেক করবেন কি আপনার শ্বাসটা আপনি কতক্ষণ ধরে রাখতে পারছেন। আপনি মিনিমাম মানুষরা 45 সেকেন্ড টু 60 সেকেন্ড অবধি রাখতে পারে। তো এখানে কি হয় কি শ্বাসকষ্টটা, এই শ্বাসটা আমরা কতদিন ধরে রাখতে পারছি, এটা একটা নিজে থেকে চেক করবেন কি আমরা সকালবেলা কতক্ষণ ছিল, আবার বিকালে কতক্ষণ রয়েছে, রাত্রিবেলা কতক্ষণ রয়েছে। যখন ওটা দেখছেন সেম আছে, ভয় কিছু নেই, একদম ঠিক আছে। কেন কি যার করোনা পজিটিভ থাকে বা খুব বেশি অ্যাডভান্স থাকে, সেই পেশেন্টরা 2 থেকে 3 সেকেন্ড থেকে বেশি শ্বাস ধরে রাখতে পারে না, নিঃশ্বাসটা ধরে রাখতে পারে না। তো এখানে ভয় পেলে হবে না। আর রয়ে গেল এবার মাস্ক নিয়ে, কি আপনি মাস্ক পরুন, সবাই নিয়ে যেটা বলছে। তো অবভিয়াসলি মাস্ক পরুন, কিন্তু মাস্কে আপনাকে আগে জানতে হবে কি কী ধরনের আপনি পরবেন বা কী রকম থাকবেন। এই যে মাস্ক আমরা পরলে এখান থেকে ধরলে আমরা নামিয়ে দিই বা এখান থেকে ধরলে আমরা তুলে দিই। তো এখানে করলে কি হয় কি এই যে ভাইরাসগুলো বা যত জার্মসগুলো, মাস্ক পরাটা ভালো, যত জার্মস আছে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, যত জার্মস আছে, ভাইরাস আছে, ওখান থেকে আমরা একটা অ্যাটাক করি, গার্ড করি। তো গার্ড করলে কি হয়, জার্মস যে ভাইরাসগুলো রয়েছে সেটা মাস্কের মধ্যে থাকে। এই যে আমরা হাত দিয়ে নাবালাম বা তুললাম, তো এই সব ভাইরাসগুলো সব আমাদের হাতের মধ্যে এসে গেল। সেই হাত দিয়ে আমরা নানা রকম কাজগুলো করছি,
তো সেটা তো কোনো লাভ হলো না, সেটা আপনি খুলে ফেলে দিন ওই রকম মাস্ক। কেন কি মাস্ক খোলার নিয়মটা হচ্ছে আপনি এইভাবে করে নামাবেন বা এইরকম করে আপনি পরে রাখবেন, এটা হচ্ছে মাস্ক পরা পদ্ধতি। তো আমি এই জিনিসটা যেটা বললাম কি করোনা নিয়ে, তো করোনা নিয়ে ভয় পেলে হবে না। আজকে যে ভ্যাকসিনটা বেরোচ্ছে, গভর্নমেন্টও বলে দিয়েছে কি ভ্যাকসিন লাগানোর পরে আপনি করোনা থেকে সেফ নেই, কেন কি এটা আবার আপনার হওয়ার চান্সেসটা থাকবে। ঠিকই কথা, ওটা যে আপনি ভ্যাকসিনটা লাগাচ্ছেন হয়তো আপনাকে বড় রূপ নেবে না, কিন্তু আপনি কি ওখান থেকে বেঁচে গেলেন না, সেটা বললে হবে না। আপনাকে গভর্নমেন্টের যে গাইডলাইনগুলো যেটা রয়েছে সেটাকে মেনটেন করে চলতেই হবে। এর সঙ্গে সঙ্গে এবার আপনি যেটা বলবেন কি আয়ুর্বেদের মধ্যে করোনা থেকে আমরা কীভাবে সেফ থাকতে পারি। তো আজকে আমি যে পেশেন্টটা দেখছি বা আমি এত জায়গায় যে ঘুরছি, কি আমার কি বাড়িতে বউ বাচ্চা নেই রয়েছে, তাহলেও আমি তো সেফ সাইড থাকতেই বা আমাকে ঠিক রাখতেই হবে। তো এখানে আমরা রিসার্চ করে একটা প্রোডাক্টটা বার করেছি, সেটা হচ্ছে করোটি। করোটি বলে যে ট্যাবলেটটা রয়েছে সেটা 2টি করে আপনি দিনে 2বার করে ব্যবহার করুন। তার সঙ্গে করোটি একটা ন্যাসেল ড্রপ আমরা করেছি, তার সঙ্গে ওটা কি করতে হবে, এক নাকটা বন্ধ করে 2 ফোঁটা দেবেন, 2 ফোঁটা দিয়ে নিঃশ্বাসটা টেনে নেবেন, আবার এই নাকটা বন্ধ করে 2 ফোঁটা দিয়ে নিঃশ্বাসটা এই নাক থেকে টেনে নেবেন। তাতে কি হবে, ভিতর থেকে যত আপনার জার্মস রয়েছে বা যত আপনার কফগুলো রয়েছে, কোনো রকম যদি ভাইরাস হয়ে থাকে ওটা আপনাকে বার করে দেবে। তো করোটি ট্যাবলেট আর করোটি ন্যাসেল ড্রপটা আপনি ব্যবহার করুন। এটা করলে আমি আপনাকে বলে দিচ্ছি 100%, কেন কি এটা গভর্নমেন্ট, কেন এটা তো হু বলে দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখান থেকে বলে দিয়েছে কি যদি করোনা থেকে যদি ফাইট যদি করতে পারে বা করোনাকে যদি হারাতে পারে সেটা হচ্ছে আয়ুর্বেদ। আজকে আয়ুর্বেদ নিয়ে যে এত হচ্ছে, আজকে যেমনি গিলোয় নিয়ে আজকে মানুষরা ওষুধ পাচ্ছেন না, বা ওষুধে গিলোয় যেখানে আপনার গুরুচি যাকে বলা হয়, সেই গাছের কোনো মানে কেউ ইউজ করতো না বা কেউ জানতো না সেই ব্যাপারে, কিন্তু তার আজকে জুস দেখুন, ট্যাবলেট দেখুন কীভাবে বিক্রি হচ্ছে। তো এখানে একটা আমি হার্বসের নাম বললাম, কিন্তু ঠিক ওই ধরনেরই এতগুলো যে হার্বসগুলো যেটা রয়েছে সেটা মিশিয়েই আমরা একটা মেডিসিন যেটা বার করেছি রিসার্চ করে, করোটি ট্যাবলেট আর করোটি ন্যাসেল ড্রপটা, এইটা ব্যবহার করলে আমি আপনাকে বলছি আপনি একদম সেফ সাইড থাকবেন। কেন কি আমিও যখন সকাল থেকে বেরোই তো এই জিনিসটা ইউজ করেই বেরোই, তাহলে আমি একদম সেফ সাইড আছি, কোনো ভয় নেই। তো সেই রকম আপনাকে ভয় রাখলে হবে না। কেন কি আপনি যদি লকডাউন করেন বা আপনি বাড়ি থেকে না বেরোলেন, তাহলে আপনি ইনকাম করবেন কোথা থেকে? যদি আপনি ইনকাম না করেন তো আপনি সংসার চালাবেন কি করে, এই জিনিসটা বুঝতে হবে। তো ওটা ভয় পেলে হবে না, কে বাড়িতে বসে থাকবো, কতদিন বসে থাকবেন? এটা তো যাবে না। আপনি 1 বছর কেন 2 বছর কেন, এটা 10 বছর করে দিন, এটা যাবে না। এটা আমাদের সঙ্গেই থাকতে হবে। এর মধ্যে আমাদেরকে ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে রাখতে হবে। ভালো খাওয়া দাওয়া করুন, দুপুরবেলা ফ্রুটস অবশ্যই নিন, বা মিলের মধ্যে ভালো খাওয়া দাওয়া নিন। তো এটা নিয়ে যদি খাওয়া দাওয়া যদি মেনটেন করে রাখেন, আমার মনে হয় করোনা থেকে আপনাকে ভয় করার কিছু দরকার নেই। একদমই তাই, অযথা ভয় পাওয়াটাও কিন্তু কোনো কাজের কথা নয়। তার থেকে বরং উনি যেগুলো বললেন সেই জিনিসগুলো যদি আমরা মেনটেন করে চলি তাহলে আমাদেরই উপকার। একজন বন্ধু রয়েছেন ফোনে, আমরা দেখে নেব কে বলছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এই যে করোনার ব্যাপারে আপনি বলছেন, আমি মোটামুটি এখন প্রায় প্রত্যেকেরই বাড়ির ফ্যামিলি আমার মানে পুরো হয়ে গেছে, মানে করোনা হোক না হোক ঠান্ডা লেগেছে নাকি সবার গলা ব্যথা এটা সেটা সব লেগেই আছে। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক কথা। আজকে বাড়িতে বাড়িতে যেটা এই যে এখন যে সিচুয়েশন, হুট করে ঠান্ডা থেকে যে গরমটা হলো, এই ওয়েদারে ক্লাইমেটের জন্যই সর্দি কাশি হতেই পারে। তো সর্দি কাশি হয়ে গেলে বা জ্বর এসে গেলেই কি আমাদের করোনা পজিটিভ আছে সেটা ভয় পেলে হবে না। যদি করোনা পজিটিভ থাকলেও আপনি ভয় পাবেন না। আমি যে প্রোডাক্টটা আপনাকে বললাম, করোটি যে ট্যাবলেটটা বা করোটি যে নেসেল ট্যাবলেটটা বললেন, করোটি নাকি ওই ট্যাবলেট কোথায় পাবো? এটা কোথায় পাওয়া যাবে? এটা আপনি যে কোনো আমাদের যত যে ব্রাঞ্চেস গুলো রয়েছে আপনি ওখানে অ্যাভেলেবল থাকবে, বা হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে ওখান থেকে আপনি এই প্রোডাক্টটা অ্যাভেলেবলটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, কোনো চিন্তা নেই। সকালবেলা ঘুম থেকে উঠে 8 থেকে 10 তুলসী পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে সেটা চিবিয়ে খান। বাকি যে দুটো জিনিস আমি বলে দিলাম সেটা আপনি করুন, দেখুন করোনা থেকে আপনাকে আর কোনো ভয় পেতে হবে না। ওকে, ভালো থাকবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আমি হেল্পলাইন নাম্বারগুলো একবার বলে দিচ্ছি, 9830225527 এবং 9831020886। এই দুটি নাম্বার রয়েছে, যার মাধ্যমে আপনি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারবাবুর সাথে কিন্তু সামনাসামনি দেখা করে আপনার উপসর্গগুলি আরও ভালো করে ডাক্তারবাবুকেও বোঝাতে পারবেন, এবং আপনার কি রেমেডিস দরকার সেগুলো কিন্তু আপনি
সরাসরি জানতে পারবেন। আমি একটা কথা আবার মনে করিয়ে দিই, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু কখনোই আপনার শুধুমাত্র আপনার উপশমের কথা শুনে আপনাকে কোনো ওষুধ প্রেসক্রাইব করা হয় না। সবসময় আগে আপনাকে টেস্ট করা হবে এবং আপনার টেস্টের যা রেজাল্ট আসবে তার ভিত্তিতেই আপনি পাবেন আপনার পরবর্তী চিকিৎসা। সুতরাং বুঝতেই পাচ্ছেন সমস্ত পদ্ধতিটা একটা প্রপার একটা কার্যক্রমের মধ্যে দিয়ে যায়। আমরা এটা আগের দিনও আলোচনা করেছি যে কোনো কিছুই কিন্তু একটা নিয়ম মাফিক পদ্ধতিতে বা একটা সিস্টেমের মধ্য দিয়ে চললে আমাদের রোজকার জীবনযাপনেও যেরকম এটা প্রয়োজন, ঠিক সেরকমভাবেই প্রয়োজন আমাদের এই শারীরিক অসুস্থতাগুলোকে সারিয়ে তোলার জন্য। আমরা রোগ প্রতিরোধ করার জন্য ঠিক যেরকমভাবে ডাক্তারবাবু বললেন সেরকমভাবে নিয়ম মেনে কিছু প্রসেস ফলো করতে পারি, ঠিক সেরকমভাবেই যদি রোগ হয় তারপরেও কিন্তু একটা প্রসেস মেনেই সেই রোগ সারানোর পদ্ধতিটি হয়ে থাকে। এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনার রোগ হয়েছে মানে আপনি আর সেই রোগ থেকে প্রতিকার পেতে পারেন না। বিশেষ করে আমি করোনার কথাই বলছি, যেহেতু এটা একটি ভাইরাস, ঠিক যেটা ডাক্তারবাবু বললেন, এই ভাইরাসটা কিন্তু কোনোদিনও চলে যাবে না। আমরা জানি ভাইরাস চলে যায় না। যেটা হতে পারে তা হচ্ছে আপনার শরীরে আপনি প্রতিষেধক ক্ষমতা বাড়াতে পারেন, ঠিক যেই কারণে এখন সরকার ভ্যাকসিনেশন চালু করেছেন। কিন্তু আমরা জানি সেই ভ্যাকসিনেশনও কিন্তু সব জায়গায় সবসময় উপলব্ধ হচ্ছে না। তার ফলে যেটা হচ্ছে আমাদের মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। সুতরাং এই আতঙ্কের সৃষ্টি অযথা হতে দেবেন না মনে। তার চেয়ে বরং ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলি মেনে চলুন। যে ওষুধের কথা উনি বললেন তা অবশ্যই করে পেয়ে যাবেন আমাদের সমস্ত আউটলেটে। আমি একবার আচ্ছা, একজন ফোন করেছেন, একটু কথা বলে নি বরং। নমস্কার, কে রয়েছেন ফোনে? নমস্কার, আমি রাম হালদার বলছি বারাসাত থেকে। বলুন। বলছি ঠিক প্রায় 1 বছরের কাছাকাছি আমার একটা হঠাৎ করে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়েছে। তারপর থেকে গ্যাসের ট্যাবলেট খেলাম। এবার একটা ডাক্তারবাবুর কাছে হোমিওপ্যাথিতে গিয়েছিলাম, বললো ঠান্ডার সমস্যাটা প্রচন্ড আছে। এখন আমার কি সমস্যা হয়, আমার ডাক্তারবাবুর প্রোগ্রামটা দেখি খুবই ভালো লাগে ডাক্তারবাবুর প্রোগ্রাম, আর বিশ্বস্ত মনে হয়, কারণ ওনার যে প্রোগ্রাম গুলো, তারপর ওনার ক্লিনিক্যালি যেসব কথাগুলো বলেন সায়েন্টিফিক্যালি খুবই ভালো লাগে আমার কথাগুলো। ঠিক আছে, আর আমি ফোন করেছি এই নাম্বারটা দেখে। এবার আমি বলতে যাচ্ছি যে আমার এখন সমস্যাটা ঘুম থেকে হয়তো উঠলাম, ওটার পরে একটু হালকা মাথাটাকে চিল করা বা সমস্যা, তারপরে ঝিম হয়ে যাওয়া, কাজে মন না লাগা, এইসব সমস্যাগুলো আসছে এখন। পায়খানাটা কেমন হয়? পায়খানাটা তো একটু প্রবলেম মায়ের সাথে হয়, মায়ের সাথে খুব ভালোই হয়। এবার দেখো যে অ্যাসিডিটি নিয়ে, যে গ্যাস নিয়ে যেটা প্রথম আমাকে ফোন করলে বা প্রথম জিনিসটা বললে, সেটা হচ্ছে কি, দেখো যদি আমাদের পেট ভারী তো মাথা ভারী থাকবেই। যদি আমাদের যখন পায়খানাটা পরিষ্কার যদি না হয়, গ্যাস অম্বল যদি হয়ে থাকে, তখন কি হবে, কোনো ভালো কথা বললেও আমরা রেগে যাব, বা ভালো কথা বললেও সারাদিন মিজাজটা খারাপ থাকবে। তো এখানে কি করতে হবে, জলটা বেশি করে খাও সকালবেলা। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে জল খাও, এমনিও সারাদিন বেশি করে জল। আমার যে প্রবলেমটা না লেফট সাইডে হয়, লেফট সাইডের এই মাথাটা একটু ধরে, এই যে মাথার এই বাঁ সাইডের লেফটে, এটা গ্যাস থেকেই হয়। গ্যাস থেকে দেখো বলতে গেলে তো শুধু গ্যাস, কিন্তু এই জিনিসটা যদি বেশি হয় তাহলে মাথায় উঠে, এটা মাথা অনেক সময় দেখা যায় কি মাথা শিরাটাও ফেটে যায়, তো এই জন্য মাথা যন্ত্রণা হয়। ঠিক আছে, তো এখান থেকে ভালো হতে গেলে দেখো ঠিক মতন ডায়াগনোসিস করতে হবে। LFT একটা রিপোর্ট করো, লিভার ফাংশন টেস্ট, যে রিপোর্টটা আছে এটা ব্লাড রিপোর্ট থেকে হয়। তো এই একটা রিপোর্টটা করো। বারাসাত থেকে তো বেশি দূর নেই, আমার চেম্বার মধ্যে বলছি অনেকে একটা ডাক্তার বলছে ঠান্ডার অনেক প্রবলেম আছে, ঠান্ডাটা আমার সর্দিও ভিতরে আছে একটা, সর্দি ওঠে মায়ের সাথে। তাহলে সেটা একটা আইজি রিপোর্টটা করে নাও। LFT রিপোর্টটা করবেই, তার সঙ্গে সঙ্গে আইজি রিপোর্টটা করে নাও। আইজি রিপোর্টটা করলে শরীরের মধ্যে আইজি অ্যালার্জি ইনফেকশনটা কতটা রয়েছে সেটা দেখা যাবে, বা ঠান্ডা ধাতটা কতটা রয়েছে, ইমিউনিটি কতটা উইক রয়েছে। কেন কি, যখনই আমাদের শরীরের মধ্যে ইমিউনিটিটা উইক থাকে না, তখনই এই জিনিসটা বেশি হয়। তো ইমিউনিটি বাড়ানোর জন্য তুলসী পাতাটা অবশ্যই দরকার রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে তখন একটু বমি ওকার আসছে, দাঁত মাজতে করি, দাঁতন করি, এটা ব্রাশ করার সময়। না, ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা নেই। LFT রিপোর্টটা করে আর আইজি রিপোর্টটা করে, এই দুটো রিপোর্ট করে হয়তো বারাসাত থেকে বেশি দূর নেই, মধ্যমগ্রাম চেম্বার এসেও দেখা করতে পারো, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে রিপোর্টটা পাঠাও, আমি অবশ্যই দেখে ওটা সাহায্য করবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। উনি বারাসাত থেকে বলছিলেন। আমি একবার মনে করিয়ে দিই, ডাক্তারবাবুর
দেখুন, আজকে আমারও কাশি হয়েছে, কিন্তু ডাক্তারবাবু কিন্তু একটু ভয় পাচ্ছেন না আমার পাশে বসতে, কারণ উনি যেটা বললেন উনি নিজেও কিন্তু প্রত্যেক দিন এই রুটিনটাই ফলো করেন, ফলে উনি কিন্তু নির্ভয় নির্বিঘ্নে আজকে আমার পাশে বসেছেন এবং অনুষ্ঠানটি কিন্তু চলছে। যাই হোক, আমি কথায় ফিরি। উনি যেহেতু বারাসাত থেকে বলছিলেন, আমি আপনার উদ্দেশ্যেই বলবো, এবং আরও যারা রয়েছেন মধ্যমগ্রামের আশেপাশে, আপনাদের কাছে কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে ডাক্তারবাবুর সাথে সরাসরি গিয়ে কথা বলার। সোমবার এবং শুক্রবার হেড অফিস রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, নিউ ব্যারাকপুরেই রয়েছে সেই হেড অফিস। আপনারা কিন্তু সেখানে সরাসরি গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন। আমি হেল্পলাইন নাম্বার দুটি আরেকবার মনে করিয়ে দিই, 9830235527 এবং 9831020886। আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রলেই যাচ্ছে নাম্বার দুটি, অবশ্যই করে নাম্বার দুটি লিখে নেবেন, কারণ এই নাম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করে আসতে হবে ডাক্তারবাবুর সাথে সরাসরি কথা বলার জন্য। মধ্যমগ্রাম ছাড়াও আপনারা যারা কলকাতার বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু ডাক্তারবাবু আপনাদের জেলায় গিয়ে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন। তার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের জেনে নিতে হবে কোন জেলায় উনি কোন কোন দিন উপলব্ধ থাকছেন। হেরিয়াতে উনি থাকছেন 6ই মে, দুর্গাপুরে থাকছেন 8ই মে, আসানসোলে থাকছেন 9ই মে, মেচেদাতেও থাকছেন ওই একই দিনে, এবং বর্ধমানেও থাকছেন একই দিন 9ই মে। কৃষ্ণনগরে উনি থাকছেন 15ই মে, বহরমপুরে থাকছেন 16ই মে, বাঁকুড়াতে থাকছেন 23শে মে, কুচবিহারে 14ই মে, শিলিগুড়িতে 15ই মে এবং মালদাতে 16ই মে। আপনারা সরাসরি গিয়ে ডাক্তারবাবুর সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। যে কথাটা হচ্ছিল একটু আগে, মানে ফোনে যেই কথাটা হচ্ছিল যে গ্যাস শব্দটা শুনতে খুব ছোট্ট, কিন্তু এর কিন্তু মানে পরিণাম হতে পারে ভয়ঙ্কর। গ্যাস থেকে আপনার হার্ট অ্যাটাকও হতে পারে খুব সম্ভবত, যতদূর আমি জানি। তো এই গ্যাস কি করে আমরা মানে যখন আমাদের খুব বেশি পরিমাণ গ্যাস হয়ে যায়, অনেক সময় এমন কিছু হয়, পিঠে ব্যথা, মাথা ব্যথা, এগুলো হয়তো খুব সামান্য উপসর্গ, এর থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে। তো আমরা একটু জেনে নেব এই গ্যাস হলে তৎক্ষণাৎ আমাদের কি কি করণীয়। আজকে যে পেশেন্ট আমি দেখলাম মধ্যমগ্রামে, তো ওখানে দেখলাম কি একটা পেশেন্টে লিভার ক্যান্সার হয়েছিল, স্টমাক ক্যান্সার হয়েছিল, সেটা অ্যাডভান্স স্টেজে। আমি বললাম কি এতদিন ধরে আপনার যে সমস্যাটা রয়েছে, তো আপনি এটা বুঝতে পারেননি? তো বললো কি না ডাক্তারবাবু, এটা আমি দেখলাম কি আমার শুধু পেটে ব্যথা হতো, আমি গ্যাসের বড়িটা খেয়ে নিতাম। কিন্তু যখন ওনার রিপোর্ট করা হলো, তো দেখা গেল কি প্যানক্রাইসিসের মধ্যে প্লাস লিভারের মধ্যে এতটা স্প্লিট করে গেছে কি মানে অলমোস্ট মানে কি 90% কেস পুরো খারাপ। তো এইভাবেই বলতে যাচ্ছি কি গ্যাস যদি হয় থাকে, আপনি ভাবছেন গ্যাস আছে, কোনো রকম চিকিৎসা করছেন না, আপনি এরকম রোগকে পুষে রেখেছেন, শুধু গ্যাসে বড়ি খেয়ে যাচ্ছেন, সেটা করলে হবে না। গ্যাস কেন হচ্ছে বা কী কারণের জন্য হচ্ছে, ওটা একটা অন্য রূপও নিতে পারে। হয়তো গ্যাস্ট্রিক আলসার হতে পারে, যেটা আমি বললাম আজকে ক্যান্সারের রোগী যেটা এসেছিল ওনার কিন্তু গ্যাসের সমস্যা ছিল। তো এই রকমই যেটা আছে, গ্যাসের জন্যে প্রথম যে করতে হবে সেটা হচ্ছে ইউএসজি রিপোর্টটা করুন। ইউএসজি রিপোর্টটা করবেন, প্লাস একটা এলএফটি রিপোর্ট, লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা করবেন। এই দুটো রিপোর্ট করলেই আমরা জানতে পারবো কি আমাদের লিভার ফাংশনটা কতটা কাজ করছে বা লিভার ফাংশন কতটা ড্যামেজ হয়ে রেখেছে। এর সঙ্গে সঙ্গে যদি কোনো রকম আপনি নেশা করে থাকেন, সেই নেশাগুলোকে আপনি অ্যাভয়েড করুন। অ্যালকোহল নিচ্ছেন বা স্মোকিং করছেন বা কোনো রকম আলাদা কোনো রকম যদি নেশা করে থাকেন, সেটা আপনি অ্যাভয়েড করুন। তার সঙ্গে সঙ্গে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আগে জল খান। যদি উষ্ণ গরম জল হয় তাহলে খুব বেটার। এমনিও সারাদিন আপনি চেষ্টা করুন একটু উষ্ণ গরম জলটা খাওয়ার, তাতে আপনার গ্যাসের প্রবলেমটা অনেকটা কাজ হবে। এইরকমই জাঙ্ক ফুড, ফাস্ট ফুডটা বেশি খাবেন না, যতটা পারেন বাড়িতে যে রান্না হয় সেটাই করে খাবেন। তেল, ঘি, মশলাটা একটু কমিয়ে দিন, রিচ খাওয়াটা কমিয়ে দিন, তাতে আপনি অনেকটা উপকার হয়ে যাবে। আপনার সব রোগের জন্য কি আমার কাছে আসতে হবে না, আপনাকে জানতে হবে। অ্যাওয়ারনেস মানে আমরা জানি না, সেই জিনিসটা যদি জেনে যাওয়া হয় তাহলে রোগটা এমনি ঠিক হয়ে যাবে। একজন বন্ধু রয়েছেন ফোনে, আমরা দেখে নেব কে বলছেন। হ্যালো, আমি বলছি। হ্যাঁ, আপনি কে বলছেন? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবো তো? হ্যাঁ পারবেন। আপনার নামটা কি? নাম রূপালী ঘোষ। আচ্ছা বেশ, বলুন ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন। বলছিলাম যে আমার পায়ের এই কোমর থেকে একদম পা পর্যন্ত বিশাল যন্ত্রণা হয়, এর কোনো উপায় আছে? নিশ্চয়ই উপায় আছে, উপায় না থাকলে তো আমি ওইখানে বসতাম না। আচ্ছা যাই হোক, বয়স কত? ওই
28 বছর। এই বয়সে এত ব্যথা কেন? বিয়ে ক বছর হলো? মানে বিয়ে ক বছর হলো? 10 বছর হয়েছে। সন্তান কটি? একটা মেয়ে। সিজার না নর্মাল? নর্মালে। সেই বাচ্চাটা বাচ্চা হওয়ার কতদিন হলো? ডেলিভারি কবে হয়েছিল? মেয়ে বয়স কত? আওয়াজটা কেটে যাচ্ছে, একটা ভালো জায়গায় যাও যেখানে নেটওয়ার্কটা আসে। নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে। মেয়ের বয়স কত? 7 বছর। 7 বছর। বাচ্চা হওয়ার পর কোন রকম ওষুধ নিয়েছিলে? বাচ্চা হওয়ার পর কোন রকম টনিক বা কোনো ওষুধ খেয়েছিলে? সেটা কি করে হবে? এটা প্রসূতি রোগ বলা হয়। এই কম বয়সের মধ্যে যে ব্যথাটা চালু হয় কোমর থেকে, যেটা বললে পায়ের মধ্যে, এটা প্রসূতি রোগে হয়। মানে বাচ্চা হওয়ার পর, আগে দেখবেন কি গ্রামের সাইডে যখন বাচ্চাটা হতো তখন বাড়ি থেকেই একটা ওছুয়ানি মশলা যাকে বলা হয়, এটা তৈরি করে খাওয়ানো হতো। তাতে কি হতো কি, বাচ্চা হয়ে যাওয়ার পর যে জল ঘাটা হয় তাতে হাত পা ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া বা ব্যথা হওয়ার এইসব সিমটমসগুলো হয়। কেন কি আপনার যে বয়সটা রয়েছে 27 থেকে 28, এই বয়সে যে ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু অন্য ব্যথা রয়েছে। এখানে আপনি কোমর থেকে যেটা পায়ে যেতে ব্যথাটা হচ্ছে, এটা প্রসূতি রোগ বলা হয়। এটা পুরোপুরি সেরে যাবে। খাওয়া দাওয়া একটু ভালো করে রাখুন। বাড়ি কোথায় আপনার? হ্যালো, খুব সম্ভবত লাইনটি কেটে গেছে। আপনি টেলিভিশনে শুনুন, উনি যা যা বলছেন সেগুলো মেনে চলুন। তো এইবার যেটা আছে কি, আপনার যেটা বললাম, খাওয়া দাওয়া একটু ভালো করে রাখুন। তার সঙ্গে সঙ্গে আপনি দুধের সেবনটা অবশ্যই করুন। যদি দুধ খেলে আপনার গ্যাস অম্বলে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে ছেনাটা খান। আর এর সঙ্গে সঙ্গেই আপনি যে করতে পারেন সেটা হচ্ছে, স্কুলে যেমনি আমরা পিটি করতাম নর্মাল সেইভাবে পিটিটা করুন। কারণ কি ওয়ার্কআউট খুব দরকার। এই করোনার মধ্যেও এখন বলা হয় কি যোগা প্রাণায়াম বা কোনো রকম ওয়ার্কআউট করতে, তো ওটা দরকার নেই কি আমাকে জিমে ভর্তি হতে হবে। বাড়িতে বসেই আপনি নর্মাল যেমনি আমরা স্কুলে পিটি করতাম ঠিক ওই ধরনের 5 মিনিট করুন। তাতে কি হয়, শরীরের মধ্যে কোনো রকম ব্লকেজ হয় না, ব্লাড সার্কুলেশন ঠিক মতো থাকে, রক্ত সঞ্চয় যখন ঠিক থাকবে শরীরের মধ্যে এমনি কোনো রকম রোগগুলো হবে না। এগুলো করুন। যদি না হয় তাহলে এসে চেম্বারে এসে দেখা করতে হবে। ওকে। উনি তো বলতে পারলেন না উনি কোথায় থাকেন, তার আগেই লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেল। আমি একবার বরং মনে করিয়ে দিই, কলকাতায় মধ্যমগ্রাম ছাড়াও কোথায় কোথায় আপনারা সরাসরি গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন। মেটিয়াবুরুজে রয়েছে ডাক্তারবাবুর চেম্বার, রয়েছে হাতিবাগানে এবং ল্যান্সডাউনেও কিন্তু রয়েছে। এছাড়াও হাওড়াতেও আপনারা পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুকে। শিবপুরে রয়েছে বাল্টিকুড়িতে, বকুলতলাতে রয়েছে এবং রয়েছে বেলুড়ে। সুতরাং আর দেরি না করে আপনারা বরং চটপট করে হেল্পলাইন নাম্বার যে দুটি আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার দুটি অবশ্যই করে সেই নম্বরে ফোন করে চটপট চলে আসুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালে। তাহলে আপনারা সরাসরি আপনাদের রোগের সমস্ত উপসর্গ ডাক্তারবাবুর সাথে সামনাসামনি আরও খোলামেলাভাবে কথা বলতে পারবেন। এমন অনেক সমস্যাই তো থাকে যেটা হয়তো মিডিয়াতে বলা যায় না বা যে নিয়ে হয়তো মিডিয়াতে আলোচনা করা যায় না, যার জন্য হয়তো আপনারা অনেকে চাইছেন ফোন করতে কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না, কারণ আপনাদের সংকোচ বোধ হচ্ছে। তার জন্য কোনো ভাবনা নেই, আপনাদের জন্য ডাক্তারবাবু অবশ্যই রয়েছেন, বিভিন্ন চেম্বারে রয়েছেন, মধ্যমগ্রামে তো অবশ্যই করে রয়েছেন। তাছাড়াও আমি এক্ষুনি যেগুলি বললাম কলকাতা এবং হাওড়ার ব্রাঞ্চগুলি এবং কলকাতার বাইরেও উনি বিভিন্ন দিনে চেম্বার রাখছেন, সেগুলি আমি বলেছি এবং পরে আবারও একবার বলে দেব। যাই হোক, এবার আমরা আরেকবার আলোচনায় ফিরি। তো করোনা ছাড়াও বিভিন্ন রোগ, যেরকম আমরা একটু আগে আলোচনা করছিলাম গ্যাস নিয়ে, ঠিক সেরকমই আরও একটা মারাত্মক জিনিস কিন্তু রয়েছে প্রেশার। তো প্রেশার সাধারণত বংশগত হয় কিনা আমার ঠিক জানা নেই। তো যদি বংশগত না হয় কারুর, তাহলেও কি তার প্রেশার হতে পারে? না, জেনেটিক তো এটা সমস্যা রয়েছে, জেনেটিক থেকে তো এই প্রবলেমটা হয়। প্লাস যদি জেনেটিক নাও হয় তাহলেও কিন্তু প্রেশারের সমস্যা হতে পারে। কেন কি যে হিসাবে এখন আমরা যে হিসাবে চিন্তাটা করি, এবার চিন্তা আর চিতার মধ্যে একটা শুধু বিন্দু ডিফারেন্স রয়েছে। যদি ওটা সরিয়ে দেওয়া হয় তাহলে চিতার মধ্যে
যেতে হয়। তো ঠিকই কথা, কেন কি প্রেশারে একটা এইরকম জিনিস যাকে ইগনোর করা যায় না, কেন কি প্রেশার থেকেই যত রোগ হয়, হার্ট ফেলিয়ার হয় বা ব্রেন হ্যামরেজ হয় বা প্যারালাইসিস বলুন, তো এগুলো সব প্রেশার থেকেই হয়। তো প্রেশার যদি আপনি কন্ট্রোল না করে থাকেন তাহলে দেখবেন এই সমস্যাগুলো হবেই। কিন্তু প্রেশার কন্ট্রোল করার জন্যে আপনি যেটা কি করেন, মডার্ন মেডিসিনে স্টার্ট করেন, যাতে আপনাকে আজীবন ওষুধ খেতে হবে, যতদিন বাঁচবেন অতদিন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। ভালো কথা, এই আপনি ওষুধটা খেলেন, ওষুধ খাবার পর তার ফলটা, তার রেজাল্ট আপনি কি পাচ্ছেন, উল্টো দেখছেন একটা শরীরের মধ্যে একটা সাইড ইফেক্ট আসতে চালু হয়ে যায়, যেমনি সুগার থেকে আপনার থাইরয়েড, প্রেশার হওয়ার বা নানা রকম শরীরের মধ্যে ব্যথা হওয়া, পা ফুলে যাওয়ার, এইরকম সমস্যাগুলো আমরা দেখতে পাই। আজকে যে কিডনি সমস্যা নিয়ে যে পেশেন্টগুলো রয়েছে তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করুন কি আপনি কি কোনো রকম প্রেশার ওষুধ খেতেন, তো দেখবেন 100-এর মধ্যে 95% পেশেন্ট আপনি পাবেন যারা প্রেশারের ওষুধগুলো খাচ্ছিল। তার মানে ওই প্রেশারের ওষুধ খেয়ে আর একটা সেই সাইড ইফেক্ট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কিডনির মধ্যে ক্ষতিটা করছে। তো এই সাইড ইফেক্ট থেকে বাঁচার জন্যে বা প্রেশারকে ভালো রাখার জন্যে আপনাকে আয়ুর্বেদে আসতে হবে। কেন কি আয়ুর্বেদে আসলে কি হবে, প্রেশার থেকে আপনি পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন। প্রথম হচ্ছে চিন্তাটা, আমি বললাম কি প্রেশারটা কেন হয়, চিন্তা হওয়ার কারণের জন্য হয়। এখানে চিন্তাটা যতটা পারেন আপনি একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, আর যতটা পারেন রাগটা কমান। রাগ কমালে আপনার প্রেশার দেখবেন এমনি উঠবে। তো এই দুটো জিনিস আপনাকে মেনটেন করে রাখতে হয়। তার সঙ্গে সঙ্গে আপনি সন্দক লবণ ব্যবহার করুন। যদি বাড়িতে কোনো যদি পেশেন্ট থাকে প্রেশারে, তো ওরা তো অবশ্যই সন্দক লবণটা ব্যবহার করুন। আর এমনিও আপনি বাড়িতে যদি সন্দক লবণ যদি ব্যবহার করেন তাহলে দেখবেন কি প্রেশার আপনার ফ্ল্যাকচুয়েট করে না বা প্রেশারটা আপনার বাড়ে না। তো এখান থেকে একটা যেটা বলে দিলাম এইটা। আর আমাদের আয়ুর্বেদের মধ্যে প্রেশারে খুব সুন্দর চিকিৎসাটা রয়েছে। তার চিকিৎসাটা নেওয়ার পর কি হয় কি প্রেশার আজীবন আপনাকে ওষুধ খেতে হবে না, এটা সম্পূর্ণ এটা সেরে যায় একটা পিরিয়ডের পর। আমার অনেক পেশেন্ট এইরকম আছে যারা এই প্রোগ্রামটা দেখছে, ওরা নিজেই বলতে পারবে কি আমার একটা লিমিট পরে আপনার প্রেশার ওষুধ আর খেতে হয় না, সেটা একদম পুরোপুরি সেরে যায়। ঠিক সেই ধরনেই প্রেশারের সঙ্গে সঙ্গে থাইরয়েড হলো বা আপনার সুগার হলো, এই তিনটে যে কমন ডিজিজ যেটা রয়েছে এখন মানুষ আজীবন ওষুধটা খায়। আমার কাছে এই তিনটে রোগ নিয়েই আমি বারবার প্রোগ্রামে বলি যে আমার এই তিনটে রোগ নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই, এটা আমি কোনো রোগই মানি না এদেরকে। এই তিনটে সমস্যাই সম্পূর্ণ সেরে যায়, আজীবন আপনাকে ওষুধ খেতে হয় না, একটা লিমিট একটা টাইমের মধ্যেই এই জিনিসটা পুরোপুরি কিউরেবল। আয়ুর্বেদ কিন্তু এমন একটা পদ্ধতি যেটাকে বলা হয় ন্যাচারাল পদ্ধতি, মানে আপনাকে কোনো রকম কেমিক্যাল কিন্তু শরীরে ইনজেক্ট করতে হচ্ছে না, বা আপনার শরীরে কোনো রকম মানে রাসায়নিক পদার্থ কিন্তু যাচ্ছে না। যা কিছু যাচ্ছে সব কিছুই কিন্তু আপনার আশেপাশে আপনার প্রকৃতিতেই রয়েছে এমন জিনিস, হয়তো আপনি সেটার সঠিক মানে ব্যবহারটা জানেন না, যার জন্য আপনাকে ডাক্তারের কাছে আসতে হচ্ছে এবং সেটা জানতে হচ্ছে, এবং সেটা খুব স্বাভাবিক। আমরা সাধারণ মানুষরা কি করেই বা জানবো, তার জন্যই রয়েছেন ডাক্তারবাবু এবং তার জন্যই রয়েছে ডাক্তারবাবুর বিভিন্ন চেম্বার। আমি বরং চেম্বারগুলি আরেকবার আপনাদের মনে করিয়ে দিই, যারা কলকাতার বাইরে রয়েছেন এবং চাইছেন ডাক্তারবাবুর সাথে সরাসরি এসে কথা বলতে, তারা অবশ্যই করে বলতে পারেন। হেরিয়াতে রয়েছে ডাক্তারবাবুর চেম্বার, রয়েছে 6ই মেতে, রয়েছে দুর্গাপুরে 8ই মেতে, আসানসোলে রয়েছে 9ই মেতে, মেচেদাতেও রয়েছে 9ই মেতে, বর্ধমানেও রয়েছে ওই একই দিনে 9ই মে, কৃষ্ণনগরে রয়েছে 15ই মেতে, বহরমপুরে রয়েছে 16ই মেতে, বাঁকুড়াতে 23শে মে, কুচবিহারে 14ই মে, শিলিগুড়িতে 15ই মে এবং মালদাতে রয়েছে 16ই মে। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, দেখে নেব কে বলছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, মুনমুন বলছি। হ্যাঁ কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে। বেশ, বলুন ডাক্তারবাবু শুনছেন। বলছি প্রেগন্যান্সিতে কি করোনা ভ্যাকসিন দেওয়া যাবে? কিসের জন্য? হ্যালো, প্রেগন্যান্সিতে কি করোনা ভ্যাকসিন দেওয়া যাবে? না, প্রেগনেন্সির সময় আপনি ভ্যাকসিনটা নেবেন না, ঠিক আছে? দেওয়া যাবে না, নেওয়া যাবে না। ওকে, আচ্ছা, ওনার এই একটাই প্রশ্ন ছিল। বেশ, ঠিক আছে। তো আপনারা জেনে গেলেন প্রেগনেন্সিতে কিন্তু ভ্যাকসিনেশন করা যাবে না। তো
তাহলে কি হবে? তাহলে কি আপনি করোনা আক্রান্ত হয়ে যাবেন এবং আপনার কি না, এই বিষয়ে তার জন্যে- আরো বেশি তার ভয় জন্য হচ্ছে? আপনাকে করোটি ট্যাবলেটটা ব্যবহার করতে একদম, হবে। একদম বাড়িতে বসে আপনি করোটি ট্যাবলেট আর করোটি যে নেসাল ড্রপটা রয়েছে সেটা করুন। তার কোনো রকম সাইড ইফেক্ট নেই। যদি আপনি প্রেগনেন্ট আছেন তো বাচ্চার দিকেও কোনো রকম সমস্যা হবে না, প্লাস আপনি করোনা থেকেও আপনি সেফ সাইড থাকবেন। তো শিলিগুড়ি থেকে তো 15 মেতে আমাদের শিলিগুড়িতে ক্যাম্প লাগানো হবে, সেখানে এসে যদি আপনি কাউকে পাঠিয়ে যদি মেডিসিন কালেক্ট করতে পারেন আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম, আমি ঠিক এই কথাটাই বলছিলাম যে আপনার কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার জন্যই রয়েছে, মানে আপনার মতন মানুষদের জন্যই যারা এই মুহূর্তে হয়তো কোনো রকম রাসায়নিক পদার্থ আপনার শরীরে ইনজেক্ট করতে পারবেন না, ঠিক যেটা নিয়ে আমি কথা বলছিলাম একটু আগে, আপনারাই কিন্তু ভরসা রাখবেন, অবশ্যই করে ভরসা রাখবেন আয়ুর্বেদের ওপর, এবং অবশ্যই করে আসবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ আমি আগেও বলেছি, আবারও বলছি, রিসার্চ সেন্টারে কিন্তু আপনার শরীরের সমস্ত টেস্ট করে তার ভিত্তিতেই আপনার পরবর্তী চিকিৎসা হয়। তোমরা যেই আলোচনায় ছিলাম যে প্রেশার এমন একটি জিনিস যা কিন্তু চিন্তার ফলে বাড়ে, তো এখন চারিদিকে যা অবস্থা তাতে চিন্তায় রাশ টানার তো আমাদের কোনো উপায় নেই, বরং চিন্তা আমাদের দিনকে দিন বেড়েই চলেছে। তো এই পরিস্থিতিতে আমাদের ঠান্ডা লাগার থেকেও বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে সমস্ত রকম চিন্তা, মানে দুশ্চিন্তা, বিশেষ করে দুশ্চিন্তার থেকেও বেঁচে থাকতে হবে। এবং এই চিন্তার থেকে বাঁচার একটা খুব ভালো উপায় উনি আগের দিন বলেছেন, যা হচ্ছে ধ্যান। ধ্যান ছাড়াও আর কি কি উপায় আমরা চিন্তা করাটাকে বা এই দুশ্চিন্তা, যার থেকে হয়তো আমাদের শারীরিক ক্ষতি, মানে শরীরে কোনো রোগ নেই, শুধুমাত্র চিন্তা করে করে আমরা রোগ ঘটিয়ে ফেলছি, তো এই চিন্তার থেকে আমরা কি করে নিজেদের বাঁচিয়ে রাখতে পারি? এটা 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ধ্যান করা, মেডিটেশন করা, এটা সব থেকে বেশি জরুরি। তার সঙ্গে সঙ্গে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যতটা পারে আপনি কাজের মধ্যে থাকুন। কেন কি কাজের মধ্যে না থাকলে, কাজ নাও থাকলে কোনো না কোনো একটা কাজ খুঁজে আপনি কাজের মধ্যে থাকুন। কেন কি কাজ না থাকলে খালি দিমাগ শয়তান গা, এটা বলা হয়। তো যখনই দেখবেন আপনি কোনো কাজ না থাকলে দেখবেন দুশ্চিন্তাগুলো আপনার বেশি আসবে মাথার মধ্যে, প্লাস কারো ক্ষতি করার বা করার জিনিসটা, এই জিনিসটা ভিতরে থাকবে, যেটা নেগেটিভ জিনিসটা আপনি দিয়ে এগোবেন। সবসময় পজিটিভ থাকুন, আর যতক্ষণ আপনি পজিটিভ থাকবেন দেখবেন আপনার কাজগুলো এগোবে না, কাজগুলো আপনাকে ক্লিয়ারভাবে হয়ে যাবে। তো মেডিটেশন হচ্ছে সবথেকে মেন। তার সঙ্গে সঙ্গে যেটা বললাম, কাজের মধ্যে সবসময় থাকুন। এর সঙ্গে সঙ্গেই যেটা আপনার চিন্তাটা হবে না সেটা হচ্ছে ঠাকুরের নাম নিয়ে, বা আপনি যাকে আল্লাহ বলুন বা ঠাকুর বলুন, যাকেও আপনি ভালোবাসেন তাকে একটু আপনি ওই পুজো পাঠের মধ্যে থাকুন, তাতে দেখবেন অনেকটা উপকার হয়। এটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে বলা হয় কি আপনি যখনই মেডিসিনও স্টার্ট করবেন তার আগে কিন্তু আপনি যার আপনার গুরু আছেন, যার আপনার ইষ্ট দেবতা রয়েছেন, তার নাম নিয়ে যদি মেডিসিন স্টার্ট করা হয় তাহলে দেখবেন আপনি যদি কোনো রকম ইন দি কেস, এমনি তো আমাদের এখান থেকে তো সেরকম হয় না, ইন দি কেস যদি কোনো রকম যদি মিস্টেক যদি কোনো মেডিসিনে যদি আপনি খেয়ে ফেলেন তাহলেও দেখবেন কি ওটা আপনার কাজের মধ্যে লেগে যায়। তো এটাই হচ্ছে মেন জিনিস, এটা হচ্ছে বিশ্বাস। আয়ুর্বেদ উপরে কি আছে, আয়ুর্বেদ প্রথমেই বলছে কি আমার উপরে বিশ্বাস, বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি আয়ুর্বেদ চিকিৎসা করে আপনার কোনো রকম রেজাল্ট আসবে না। একদমই তাই, বিশ্বাস কিন্তু সব থেকে বড় অস্ত্র আমাদের সমস্ত রোগ মুক্তির। বিশ্বাস কিন্তু সব থেকে বেশি প্রয়োজন, কারণ আপনি যে চিকিৎসা নিতে আসছেন তার উপর যদি আপনার বিশ্বাসই না থাকে তাহলে সেই ওষুধ যতই ভালো হোক না কেন আপনারা হয়তো সম্পূর্ণ কিওর হবে না, হয়তো আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনার মনের কোণায় কোথাও রয়ে যাবে সন্দেহ। সুতরাং আপনাদের বিশ্বাসটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজনীয়। একজন বন্ধু রয়েছেন ফোনে, দেখে নেব কে বলছেন। হ্যালো, টেলিফোনটা, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন ডাক্তারবাবু, শুনছেন। হ্যাঁ, তো আমার একটা সমস্যা, সেটা হচ্ছে মানে গরম দিন হলে প্রচুর ঘেমে যায়, মানে জামা কাপড় পুরো ভিজে যায়, ঠিক আছে? মানে এটা কি করলে যে আমি এর থেকে রেহাই পাবো কিছু বুঝতে পারছি না। দেখুন, ঘেমে যাওয়ার জন্যে অনেক রকম কারণ থাকে, যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যখন টক্সিনটা ভরে যায় তো এই জিনিসটা বেশি হয়। আপনি কোনো রকম নেশা করেন কি? না না, সেরকম কোনো নেশা করিনি। আচ্ছা, জল কতটা খান আপনি? জল খাওয়া হয় 3 থেকে 3.5 মতন মনে হয়। পেশাবটা মোটামুটি কেমন হয়? পেশাবটা হয়, খারাপ না।
আচ্ছা, আর পায়খানাটা পরিষ্কার হয়? মাঝে মাঝে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কারণটা, আপনার যে ঘেমে যাওয়ার কারণটা হচ্ছে। আচ্ছা, কোনো রকম স্কিনের মধ্যে অ্যালার্জি বা ইনফেকশন কিছু রয়েছে? না না না, ওটা কোনো র্যাশ ফ্যাশ কিছু বার হয় না তো? না না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, যতটা পারেন জলটা বেশি করে খান। আর নিম পাতা 8 থেকে 10 নিম পাতা আপনি দুপুরবেলা যে ভাত খান তার সঙ্গে আপনি একটু ফ্রাই করে নেবেন, ফ্রাই করে ওটা আপনি ব্যবহার করুন, তাতে আপনার অনেকটা কাজ হবে। আর এর সঙ্গে সঙ্গেই আপনি চান কভার করেন সারাদিনে? না না, একবারই করি। আচ্ছা, এখন চেষ্টা করুন চানটা একটু, এমনি গরমকাল আছে, আপনার শরীরের মধ্যে এমনি ঠান্ডা লাগা জিনিসটা থাকবে না, আপনি দুবেলা করে চান করুন। আর একটা রিপোর্ট করবেন, ব্লাড রিপোর্ট, সেটা হচ্ছে আইজি, ঠিক আছে? আইজি রিপোর্টটা করলে আপনি জানতে পারবেন শরীরের মধ্যে আপনার ইমিউনিটিটা কত রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন কি শরীরের মধ্যে অ্যালার্জিটা কত রয়েছে, কেন কি এটা বেড়ে গেলেও আমাদের এই জিনিসটা থাকে। আর এসজিওটি এসজিপিটা দেখতে হবে, তার সঙ্গে এলএফটি রিপোর্টটা করবেন। তো আইজি রিপোর্ট আর এলএফটি রিপোর্টটা করবেন, ওকে? এই দুটো রিপোর্ট করে আপনার যে নিয়ারেস্ট যে চেম্বারটা হবে সেখানে এসে দেখা করতে পারেন। আর যে জিনিসটা আমি বলে দিলাম সেই জিনিসটা আপনি করতে চালু করুন, অনেকটা আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যেই সংক্রমণ নিয়ে আমরা এখন সবাই ভীষণ রকম বিভীষিকার মধ্যে রয়েছে, একটু সেই আলোচনায় ফিরবো। করোনা ভাইরাস এমন একটা ভাইরাস যেটা সরাসরি আমাদের ফুসফুসে মানে ফুসফুসকে কমজোরি করে দেয়, ফুসফুসের শক্তিকে কমিয়ে দেয়। তো বেশ, আলোচনায় পরে ফিরবো। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? আমি অসীমা দত্ত বলছি। বলুন বলুন, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি টেলিভিশনের সাউন্ডটা, সকাল থেকে প্রত্যেক দিনই গ্যাসের প্রবলেম হয়। কোথায় আপনার বাড়ি, কোথায়? আমার সালকিয়া হাওড়া। শালকিয়া হাওড়া। তাহলে তো বেলুরে আমার চেম্বার আছে, বেলুরে এসে আপনি, বেলুরে আমার চেম্বার আছে। আমার সালকিয়া হাওড়া। আপনি টেলিভিশনের সাউন্ডটা আগে অফ করে দিন, একদমই টেলিভিশনের সাউন্ডটা আপনি আগে মিউট করে দিন, না হলে কিন্তু কথায় অসুবিধা হবে। ও আচ্ছা 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 আচ্ছা, দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। এবার আপনার যে গ্যাসের যে সমস্যাটা রয়েছে এটা কতদিন ধরে? এটা আমার ছোটবেলা থেকে গ্যাসের ছিল, অম্বল গ্যাস হতো, পায়খানাটা একদম পরিষ্কার হয় না। পায়খানা যদি পরিষ্কার না হয় তাহলে তো গ্যাস অম্বলটা থাকবে। এর সঙ্গে সঙ্গে আপনার আপনার শরীরের মধ্যে ব্যথা হয় কি? শরীরের মধ্যে ব্যথা হয় কি? হ্যাঁ, শরীরে কোনো জায়গা ব্যথা হয়? পেটে মাঝে মাঝে ব্যথা হয়। আর কোনো রকম জয়েন্ট পেন হয় কি? জয়েন্ট পেন এই গাঁটে গাঁটে মাঝে মাঝে ব্যথা হয়। এটা কি হয়, এটা আমবাত বলা হয়। আমবাত মানে যেটা রুমেটয়েড আর্থ্রাইটিসকে নাম হচ্ছে, আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হয় আমবাত। যখনই শরীরের মধ্যে আমটা ভরে যায় না, মানে পায়খানাটা যদি আপনার পরিষ্কার না হয় তাহলে তাহলে মা দেখবেন গ্যাস অম্বলের সমস্যা থাকবে, প্লাস জয়েন্ট পেনের সমস্যা থাকবে, হজম শক্তিটা কমে যায়। তো এই রোগের জন্য আপনি যে ট্যাবলেটটা খাচ্ছেন ওটা খেলে কিন্তু এটা আপনি সলিউশনটা পাবেন না। এটা দীর্ঘদিন ধরে যদি এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে একটা বড় রোগে আপনার টান হতে পারে। যদি আপনি সেফ থাকতে চান, তো যেহেতু আপনি বাড়িটা বললেন সালকিয়া, তো সালকিয়া থেকে তো বেশি দূর নেই, আমার বেলুরে চেম্বার আছে, ঠিক আছে? বেলুরে ঠিক লালবাবা কলেজে অপোজিটে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। ওখানে গিয়ে আপনার নাম বললেই হবে? আপনি হেল্পলাইন নাম্বারটা তুলে রাখুন, ঠিক আছে? হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, ওখান থেকে আপনাকে সঠিক অ্যাড্রেসটা পুরো দিয়ে দেবে। ওখানে এসে দেখা করুন, একদম নিশ্চয়ই আপনি রেজাল্টটা পাবেন, ঠিক আছে? আর যতটা পারেন আপনি জলটা বেশি করে খান। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি খালি পেটে আগে জল খান, আর এমনিও সারাদিন একটু বেশি করে জল খান। জলটা বলছি, জলটা একটু হালকা উষ্ণ গরম জলটা খাবেন। আর চেষ্টা করবেন এমনিও সারাদিন একটু গরম জলটা ব্যবহার করবেন, ফ্রিজে জলটা ইউজ করবেন না। তার সঙ্গে সঙ্গে আপনি ঝাল মশলাটা, রিচ খাওয়াটা একটু কমিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ, বাকি তো আমি ওষুধগুলো দেবো, ওটা ঠিক হয়ে যাবে, চিন্তা নেই, ওকে? আর আমি মানে কবে থেকে এই ডাক্তার ওই ডাক্তার করেই যাচ্ছি, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিও করেছি, হয়নি কিছু। চলুন সব লাস্টে আসুন, একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন উপস্থিত কবে যাওয়া যাবে বেলুরে? ওটা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন। আচ্ছা, আর এমনি ভিজিট কত? সব বলে দেবে, হেল্পলাইন নাম্বারে ফোন করুন,
ওরা ওর জন্যই বসে আছে, সব আপনাকে ডিটেলস বলবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আমি হেল্পলাইন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9830235527 এবং 9831020886 নাম্বার দুটি, মানে মোবাইল নাম্বার দুটি আপনারা আপনাদের টিভি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অবশ্যই করে রেখে দেবেন নাম্বার দুটি, কারণ ডাক্তারবাবুর সাথে যখন আপনারা সরাসরি কথা বলতে আসবেন তখন কিন্তু এই নাম্বারে ফোন করেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এবং আপনাদের যা যা বাকি জিজ্ঞাসা রয়েছে সব কিন্তু উত্তর আপনারা পাবেন এই দুটি হেল্পলাইন নাম্বারের মধ্যে দিয়েই। তো আমরা যে আলোচনায় ছিলাম সেটায় ফিরে আসি। ফুসফুসের শক্তি কিভাবে বাড়ানো যায় এই বিষয়ে আমরা একটু কিছু জেনে নেব। করোনার সময় কি হয় যে আমাদের যে ফুসফুসে যে বেলুনটা রয়েছে এখানে কি করে ওটা মানে ধরে রাখে। তো ধরে রাখলে কি হয়, ওই বেলুনটা ওয়ার্ক করতে বন্ধ করে দেয়, মানে আমরা অক্সিজেন নিতে অসুবিধা হয়ে যায় আর এখানে আমরা নিঃশ্বাস নিতে কষ্ট হতে চালু হয়ে যায়। তো এটাই হচ্ছে করোনা যখন খুব বেশি আক্রান্ত হয় তখন এখানেই অ্যাটাক করে। তাতে আপনাকে দেখবেন লাংসের মধ্যেই সমস্যাটা হয়। অনেক সময় আপনি এক্সরে রিপোর্ট, কোভিড-19 তো রয়েছে এই রিপোর্টটা চেক করার জন্য, তার সঙ্গে সঙ্গে আপনি এক্সরে রিপোর্টটা করেও চেস্টে আপনি জানতে পারবেন এই সমস্যাটা রয়েছে কি রয়নি, বা চেস্টে ইনফেকশনটা কতটা হাই রয়েছে। তো এর জন্যে আপনাকে যেটা বললেন কি আমাকে কিভাবে করলে এই জিনিসটা ঠিক থাকতে পারে, তার জন্য আপনি উষ্ণ গরম জল যতটা পারেন আপনি উষ্ণ গরম জলটা খেয়ে খান। দিনে 3 থেকে 4 বার আপনি উষ্ণ গরম জল খান। প্লাস আপনি বাড়িতে বসে নিজে আপনি তৈরি করতে পারবেন, যেটা বাড়ির রান্নার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে লবঙ্গ, দালচিনি, আদা, এর সঙ্গে সঙ্গে আপনি অশ্বগন্ধা নিয়ে নিন। এই রকমই 3-4টে জিনিস যেটা আছে সেটা আপনি বাড়িতেই বসে ওটা বয়েল করে আপনি ফুটিয়ে গরম জলের মতন হালকা হালকা করে সিপ করে ওটা চা মতন খেয়ে ওটা খান। তাতে আপনি দেখবেন লাংসের মধ্যে ফুসফুসে যেটা বলছেন এটা অনেকটা ভালো কাজ হবে। এর জন্য সব জিনিসের জন্য ওষুধই হয় না, এটা আপনি বাড়িতে যদি অ্যাওয়ারনেস যদি থাকে বা আপনার জানা হয় তাহলে আপনি বাড়িতে বসে ওটা ঠিক করতে পারবেন। একজন বন্ধু রয়েছেন ফোনে, জেনে নেব কে বলছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি উল্টোডাঙ্গা থেকে সুভাষিস হাজরা বলছি। বলুন, ডাক্তারবাবু শুনছেন। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, ডাক্তার আমি বলছি আগামী 1 বছর ধরে আমার পিঠের খুব সমস্যা, পিঠে ব্যথাটা আর কমে না, পেন কিলার তো খাই, ডাক্তারও দেখিয়েছি অনেকবার, আর পিঠে ব্যথাটা যায় না, মানে ঘুমালেই সমস্যা পিঠের মাঝখান ধারটা, আর সিদ্ধাটা এতটাই অসহ্য ব্যথা, একদিন পেন কিলার না খেলে ব্যথা কমে না, পরের দিন আবার চালু হয়ে যায় ঘুমালে। বাড়ি বয়স কত? বয়স 28। এই 28 বছর বয়সে যদি এরকম ব্যথা হয়ে থাকে, সারাদিন বলছো কি একটা করে পেন কিলার খাই, সেই পেন কিলারটা না খেলে পরের দিন অসুবিধা হয়, তো এটা কতদিন খাবে বাবা এরকম? এই না এইরকম ওরালি কোনো রকম ডাক্তার দেখালে হবে না, তার জন্য ঠিক মতো জানতে হবে কি কি ধরনের ব্যথাটা রয়েছে। হয়তো অনেক সময় এই ব্যথাটাই থাকতে থাকতে দেখবেন আপনি যেরকম বললেন কি কম বয়সের মধ্যে এই জিনিসটা আছে, এখান থেকে অ্যাঙ্কলজিং স্পন্ডিলাইটিস হওয়ার চান্সেসটাও খুব বেশি থাকে। আর এটা কম বয়সের মধ্যে লোকগুলোকে দেখতে পাই, যেমনি যারা কম্পিউটারে কাজ করে বা বাইক চালায় খুব বেশি, ঠিক আছে, সোজা হয়ে ঠিক মতন এক ধরনের বসে থাকলে অনেক সময় তাহলে এই সমস্যাগুলো হয়। তো এই রকম যদি রোগ হয়ে থাকে তার যে ব্যথাটা হয়, মানে যার ব্যথা হয় তারই বুঝতে পারবে কি ব্যথাটা কতটা কষ্টদায়ক, কেন কি এর কোনো সলিউশন নেই। ঠিকই বলছো, পেন কিলার যেটা খাচ্ছ সেটাই সলিউশন, কিন্তু ওটা করলে শরীরের মধ্যে কতটা ক্ষতি করছে এটা চিন্তা বাইরে। তো এটা ঠিক করতে গেলে বাড়ি কোথায় বলে? উল্টোডাঙ্গাতেও, তার উল্টোডাঙ্গা থেকে তো বেশি দূর নেই, হাতিবাগানে আমার চেম্বার আছে, হাতিবাগানে এসে দেখা করো, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আর যদি কোনো রকম যদি রিপোর্ট করে থাকো তাহলে সমস্ত কাগজপত্র রিপোর্টগুলো অবশ্যই নিয়ে আসবে, ঠিক আছে? না না, তো রিপোর্ট তো কিছু করাতে বলিনি, যেন হোমিওপ্যাথিও রেখেছিলাম। আর এইবার বুঝে নাও কিভাবে তোমার চিকিৎসাটা হচ্ছে, কি কোনো রকম রিপোর্টই করেনি, যেটা হু বলে দিয়েছে আমাদেরকে কি আগে আপনি রিপোর্ট করে জানুন কি আপনার সমস্যাটা কোথায় রয়েছে, তার চিকিৎসাটা আপনি করুন। যদি আপনার কোনো রিপোর্টই হলো না তাহলে আপনি কি চিকিৎসাটা করছিলেন? যাই হোক, আপনি আসুন, যদি দরকার হয় আমি আপনাকে ওখানে কিছু রিপোর্টগুলো লিখে দেবো, সেই রিপোর্টগুলো করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আমি বারবার করে যেটা বলি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু আপনার সমস্ত রোগ আগে
টেস্ট করা হবে। আপনার যাই রোগ থাকুক না কেন, আপনার কথার ভিত্তিতে কিন্তু আপনার চিকিৎসা হবে না। কারণ টেস্ট যদি না করি, আপনি যদি পরীক্ষা নাই দিলেন, তাহলে আপনি জানবেন কি করে, আপনার মূল্যায়নটা হবে কি করে? ঠিক সেভাবেই আপনার শরীরের সমস্ত টেস্ট করে আপনার কোথায় কি কি সমস্যা রয়েছে, হয়তো আপনি যে রোগ নিয়ে এসেছেন আদেও আপনার সেই রোগের জন্য সেই সমস্যা নয়, হয়তো সমস্যাটা হচ্ছে অন্য কিছুর জন্য। ঠিক অনেক সময় যেটা হয়, বিশেষ করে এই প্রেশার জাতীয় রোগের যে ওষুধগুলো হয় তার এতটাই ভয়ঙ্কর সাইড এফেক্ট থাকে, আপনি হয়তো ভাবছেন আপনার গ্যাস থেকে কোমরে ব্যথা, কিন্তু আদেও হয়তো আপনার গ্যাস থেকে কোমরে ব্যথা নয়, হয়তো ব্যথাটা হচ্ছে আপনার কোনো অন্য ওষুধের সাইড এফেক্টে, আপনি সেটা জানতেও পারছেন না। এর জন্যই কিন্তু সব থেকে বেশি প্রয়োজন একটা থরো টেস্টের, যেই টেস্টের ভিত্তিতে আপনার যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনার পরবর্তী ধাপের চিকিৎসা হবে। সুতরাং বুঝতেই পারছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেটা আমরা একটু আগে ভরছিলাম ভরসা, এই ভরসাটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় রয়েছে। কারণ আপনি নিজের টেস্ট রিপোর্ট নিজেও দেখতে পাচ্ছেন, মানে আপনাকে কোনো এমন কিছু বলা হচ্ছে না যেটা শুনে আপনি বিশ্বাস করতে পারছেন না। আপনার বিশ্বাসযোগ্যতার জন্যই কিন্তু আপনার সামনে আপনারই করা টেস্টের রিপোর্ট রয়েছে এবং তার ভিত্তিতেই হচ্ছে সমস্ত রকম চিকিৎসা। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, দেখে নেব কে বলছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি নাগেরবাজার থেকে বলছি। আমার অনেকদিন ধরে সুগারে ভুগছি। বয়স কত আপনার? দাঁড়াতে পারছি না, হাত পা কাঁপে। আপনার বয়স কত? বয়স কত? আপনি আগে টিভি ভলিউমটা কমান, টিভি ভলিউমটা না কমালে আমি কথা বলতে পারবো না আপনার সঙ্গে। আমার বয়স এখন 78। আপনি টিভি ভলিউমটা আগে কমিয়ে দিন। হ্যালো, টিভির ভলিউম না কমালে কিন্তু ফোনে কথা বলা যায় না, আপনি আগে টিভিটা মিউট করে দিন। কি করতে হবে তাহলে? টিভির ভলিউমটা সম্পূর্ণ বন্ধ করে দিন এবং ফোনে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ এবার বলুন। যাই হোক, উনি সমস্যা কিছু বুঝতে পারলেন না। যাই হোক, উনি আপনি টিভিতেই শুনুন, আপনার টিভিতেই আমি সমস্যাটা বলে দিচ্ছি। এইবার আপনার যে বয়সটা যেটা বললে, বয়স অনুযায়ী যে আপনার সুগারটা রয়েছে, তো সুগার হলে যে আপনি যে সমস্যাগুলো বললেন, এটা হচ্ছে সিমটমস। সুগার যদি বেশিক্ষণ যদি শরীরের মধ্যে থাকে তাহলে এইরকম সমস্যাগুলো অবশ্যই হয়। তো আমি প্রথমে বলে দিই, সুগার বলে আমার জন্য কিছুই নেই, সুগারকে আমি কোনো রোগই মানি না, সুগারকে আমি সম্পূর্ণ ভালো করে দিই। তো এটা কেন বলি বা কেন কনফিডেন্স এত কথা বলি, কারণটা হচ্ছে কি, এর চিকিৎসা আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে। সেই চিকিৎসাটা নেওয়ার পর সম্পূর্ণভাবে এটা ছেড়ে যায়। আপনি যে মডার্ন মেডিসিনের যে চিকিৎসাটা করছেন সুগারের জন্য, সেটা করলে আপনার হয়তো আপনি লেভেলে করছেন, বা একটা টাইম এরকম আসবে তখন আপনার ওষুধও কাজ করবে না, আপনার লেভেলেও আসবে না। তো এইরকম যদি সমস্যা যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকে, তাহলে দেখবেন কি হবে, এইরকম ব্যাড ইফেক্টগুলো তৈরি হয়। যাতে আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা নিয়ে ভুগতে পারেন, বা এখানে আপনি সুগারের সঙ্গে সঙ্গে আপনি আলাদা কোনো রকম রোগ যদি হয়ে থাকে সেটা নিয়েও আক্রান্ত হয়ে থাকেন। তো এটাতে যদি আপনি পুরোপুরি ভালো হতে চান, তাহলে আর কি, আপনাকে নাগের বাজার বাড়ি ছিল, নাগের বাজার থেকে আপনি মধ্যমগ্রাম এসে সমস্ত কাগজপত্র যখনই আসবেন পেপার ওয়ার্ক পুরো নিয়ে আসবেন। তো আপনি আজ অবধি কী চিকিৎসাটা করলেন, তার কি কি রিপোর্ট আপনার কাছে রয়েছে, সমস্ত পেপার ওয়ার্ক নিয়ে আসবেন। তাহলে আমরা যে চিকিৎসাটা স্টার্ট করব, আপনার মডার্ন মেডিসিনে হেল্প লাগবে না, মডার্ন মেডিসিনটা আপনার বন্ধ করে আপনার সুগার লেভেলটা পুরোপুরি নির্মূল থাকবে। আর সুগার লেভেলটা আপনার নর্মাল তো থাকবেই থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা পিরিয়ডের পর আপনাকে কোনো রকম মেডিসিনও খেতে হবে না। একদমই তাই। আমরা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালে, যেটা আমি বারবার বলে থাকি, সমস্ত চিকিৎসা কিন্তু হয় আপনার রিপোর্টের ভিত্তিতে। আমি একটা অন্য আলোচনায় এবার যাব। আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল। ক্যান্সার এমন একটি রোগ যার হয়তো নাম শুনলেই আমাদের মানে চিন্তা ভাবনা সব কিছুই অনেকটা বেড়ে যায়, এবং রোগে যত না আমরা আক্রান্ত তার থেকে বেশি আমরা মানসিক অবসাদে ভুগতে শুরু করি। তো এমন একটি রোগ যাতে এতটাই আতঙ্কের সৃষ্টি হয়, সেই রোগ সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। দেখুন, ক্যান্সার নিয়ে আপনাকে ভয় পেলে হবে না, কেন কি ক্যান্সার থেকে কোনো রোগী মরে না।
ক্যান্সারে ঠিকই কথা, ক্যান্সারে যে শুনলে মানুষের যে ভয় হয়ে যায়, সেই ভয়তে অর্ধেক রোগী মারা যায়। তো ক্যান্সার নিয়ে আপনাকে চিন্তা কিছু করতে হবে না, কারণ ক্যান্সারের যে জীবাণুগুলো যে রয়েছে সবার শরীরের মধ্যেই থাকে। যখনই ওটা জীবাণুটা আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা যখন আপনার উইক হয়ে যায় বা ইমিউনিটি পাওয়ারটা যখন আপনার কমজোর হয়ে যায়, তখনই দেখবেন এই ক্যান্সারের জীবাণুগুলো আপনার শরীরের মধ্যে অ্যাটাক করে। তো তাহলে আপনাকে কিছু করতে হবে না, আপনি ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে রাখুন। ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে নিলে আপনার ক্যান্সার থেকে আপনি ফাইট করতে পারবেন। এইবার ক্যান্সার অনেক ধরনের হয়, ব্রেন টিউমারও হয়, প্লাস লাংস ক্যান্সারও হয়, অনেক সময় আমাদের থাইরয়েডের ক্যান্সারগুলো দেখা যায়, প্লাস আমার কাছে যে রুগীগুলো আসে সেটা হচ্ছে লিভার ক্যান্সার, মহিলাদের আপনার ইউট্রাসের ক্যান্সার। তো এই যে পার্টগুলো যে ক্যান্সারগুলো রয়েছে শরীরের মধ্যে, অনেক অর্গানের মধ্যে ক্যান্সার হওয়ার চান্সেসটা থাকে। কোনো রকম যদি টিউমার হয়ে থাকে, সেই টিউমারটা রূপ নিয়ে নেয় আপনার ক্যান্সারের দিকে, তার একটা পরীক্ষা করে দেখে নিতে হয় কি সেই যে টিউমারটা ছিল সেই টিউমারটা কতটা ক্ষতিকারক ছিল, বা টিউমার থেকে আমরা ভবিষ্যতে কোনো রকম ক্যান্সার আসবে কি আসবে না সেটাও দেখে নিতে হয়। তো এই যে ক্যান্সার নিয়ে যেটা বললাম, তার জন্যে আপনাকে হোম রেমেডি যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেক দিন 8 থেকে 10 তুলসী পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে সেটা চিবিয়ে খান। তার সঙ্গে সঙ্গে কাঁচা হলুদ 1 চিমটি মতন নিয়ে দুধের মধ্যে দিয়ে খান। এটা হোম রেমেডি আপনাকে অবশ্যই করতে হবে। কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ন্যাচুরালভাবে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। কেন কি মডার্ন মেডিসিনের কোনো চিকিৎসা নেই, ওরা আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখেন। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সমীর হালদার বলছিলাম স্যার। বলুন। সমীর বলছিলাম, সমীর। হ্যাঁ বলুন। বলছি আমার সমস্যা বলতে, আমি যখন শিবের পুজো হয় না, হ্যাঁ শিবের পুজোর সময় আমি আকন্দ পাতা কাটতে গিয়েছিলাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি, বলুন। তখন আকন্দ গাছে আঠা একটা চোখে পড়ে, ঠিক আছে? পড়াতে আমি কি করেছি, মানে আয়ুর্বেদের ওখানে গিয়েছিলাম, চোখের ডেকে দেখিয়েছি, ঠিক আছে? দেখালে এখন মানে সব কিছু ঠিকঠাক হয়েছে, এখন একটু ঝাপটা ঝাপটা লাগে হালকা। অ্যাকাউন্ট পাতা যে রসগুলো যেটা বার হয় না, সেটা আমাদের চোখের জন্য সত্যিকার ওটা ক্ষতিকারক জিনিস। ওটা একটা বিষ মতন রয়েছে, তো ওটা একটু সেফ রাখতে হয়। যেহেতু ওটা নিয়ে আক্রান্ত আছো বা ওটা নিয়ে সাফারিং করছো, তো এটা কিছু করার নেই। এখন কি দেখতে কি অসুবিধা হয়? দেখতে বলতে সবকিছু ঠিকঠাক হয়, এবার মায়ের সাথে একটু ঝাপসা লাগে, হালকা লাগে, সেটাই বলছি। ওর প্রবলেমটা কি সারা জীবন থেকে যাবে নাকি? না, সারা জীবন তো থাকবে না, ওর জন্য তো ঠিক চিকিৎসা করতে হবে। আমাদের আয়ুর্বেদের মধ্যে একটা ড্রপ পাওয়া যায়, নয়ন ভিশন বলে, সেই ড্রপটা ব্যবহার করো। তাতে কি হবে, আপনার শরীরের মধ্যে চোখের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে সেই ইনফেকশনটা কাটিয়ে দেয়, প্লাস এটা জ্যোতিটা বাড়ায়। তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন কি দূরের দৃষ্টি বা পাশের দৃষ্টিটা দেখতে যদি অসুবিধা হয়, দুটোর মধ্যেই কাজ করে। অনেক সময় ময়লাগুলো চোখে চলে আসে, সেই ময়লাটা ইনফেকশনটাও কেটে দেয়। তো ওই ড্রপটা ইউজ করো। তার সঙ্গে সঙ্গে কিছু মেডিসিনও লাগবে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বললাম না দাদা, বারাসাত। বারাসাত। তো বারাসাত থেকে তো বেশি দূর নেই, আমার চেম্বার মধ্যমগ্রামে। তো একবার কাজ করো, ঘুরতে একবার মধ্যমগ্রাম এসো, ঠিক আছে? আমি পজিশনটা দেখে নেবো কী ধরনের রয়েছে। পজিশনটা দেখার পর যদি কিছু ওষুধগুলো লাগে সেটা প্রোভাইড করে দেবো, ওটা নাও ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা বিষয় নেই, ঠিক আছে? না বলছি সমস্যাটা মানে সবসময় ঠিকঠাক দেখছি, একটু একটু মানে কখনো কখনো হঠাৎ করে ঝাপসা লাগছে। ওটা হবে, ঠিক আছে? ওটা ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা বিষয় নেই, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ বলার জন্য। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আপনি যেহেতু বারাসাতে থাকেন, আপনার খুব বাড়ির কাছেই রয়েছে, মধ্যমগ্রামেই রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস। সেখানে সোমবার এবং শুক্রবার আপনারা সরাসরি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারবেন। তবে অবশ্যই করে হেল্পলাইন নাম্বার যে দুটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টেলিভিশন স্ক্রিনে, আমি তাও একবার আপনাদের সুবিধার্থে বলে দিই, 9830235527 এবং 9831020886। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে অবশ্যই করে ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সরাসরি এসে কথা বলুন ডাক্তারবাবুর সাথে। আমি একটা কথা বলি এর মধ্যে, আমাদের যখন কোনো রোগ হয় আমরা কি করি, সেই রোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে থাকি সাধারণত। কিন্তু আমি বলবো এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি যেই রোগ নিয়ে আসছেন, আপনার সেই রোগ তো কিওর হবেই। এছাড়াও যে রোগ হয়তো আপনার দীর্ঘদিনের, যা হয়তো আপনি ভাবেননি কোনোদিন সারবে,
তাও কিন্তু সেরে যাবে, অবশ্যই করে সেরে যাবে। এবং তার জন্যই কিন্তু করা হয় আপনার সমস্ত মানে শারীরিক সমস্ত রোগের জন্য করা হয় আপনার টেস্ট, এবং সেই টেস্টের ভিত্তিতে আপনার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু করা হয় তার আগামী ধাপের চিকিৎসাগুলো। সুতরাং শুরুতেই যেই কথাটা আমরা বলেছিলাম যে ভরসাটা কিন্তু আমরা তখনই পাই যখন আমরা নিজের চোখে নিজের সমস্ত সমস্যাগুলোকে খোলামেলাভাবে আলোচনা করতে পারি এবং দেখতে পারি। নিজেদের সমস্যা যদি আমরা নিজেরাই না জানি তাহলে তার পরবর্তী চিকিৎসার জন্য আমরা এগোবো কি করে। যদি বিশেষ কোনো রোগের জন্য বিশেষ কোনো ডাক্তারের কাছে যাওয়া হয়, তিনি শুধু সেটুকুই চিকিৎসা করবেন, হয়তো সেই রোগটি আপনার সেরে যাবে, কিন্তু বাকি রোগগুলোর কি হবে? আপনি কতবার কত জায়গায় যাবেন? তার থেকে খুব ভালো হয় নাকি যদি এক জায়গাতেই আপনার সমস্ত রোগ একবারেই সেরে যায়? হয়তো আপনাকে অনেকবার করে অনেক রকম পদ্ধতি নিতে হতে পারে, কিন্তু আপনার সারা জীবনের জন্য সেই রোগ মুক্তি কিন্তু আপনাকে সারা জীবনের জন্য অনেক আরামের একটি জীবন দেবে। আমি আরেকবার মনে করিয়ে দেব, কলকাতার সমস্ত চেম্বারগুলি রয়েছে মেটিয়া বুরুজে, রয়েছে ল্যান্সডাউনে, রয়েছে হাতিবাগানে, এছাড়াও হাওড়াতে রয়েছে, শিবপুরে, বাল্টিকুড়িতে, বকুলতলাতে এবং বেলুড়ে। তবে কলকাতা এবং হাওড়ার বাইরের জেলাগুলিতেও রয়েছে ডাক্তারবাবুর চেম্বার। হেরিয়াতে রয়েছে 6ই মে, দুর্গাপুরে রয়েছে 8ই মে, আসানসোলে রয়েছে 9ই মে, মেচেদাতেও রয়েছে 9ই মে এবং বর্ধমানেও রয়েছে 9ই মে। কৃষ্ণনগরে রয়েছে 15ই মে, বহরমপুরেও রয়েছে 16ই মে, বাঁকুড়াতে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন 23শে মে, এবং উত্তরবঙ্গেও ডাক্তারবাবুকে কিন্তু আপনারা পাবেন, আপনাদের কাছেই পাবেন, শিলিগুড়িতে 15ই মে এবং মালদাতে 16ই মে। সুতরাং দেরি না করে আপনাদের টিভি স্ক্রিনে দেখা যাওয়া দুটি মোবাইল নাম্বার, যেগুলি হচ্ছে হেল্পলাইন নাম্বার, অবশ্যই করে সেই নাম্বার দুটিতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সরাসরি চলে আসুন ডাক্তারবাবুর কাছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আপনারা ফোন করে যেটুকু বলছেন শুধুমাত্র সেইটুকু শুনেই কিন্তু উনি বেশ কিছু রেমেডি আপনাদের দিচ্ছেন। এরপর ভাবুন, যখন আপনাদের সম্পূর্ণ শরীরের পরীক্ষা নিরীক্ষা করে সেই পরীক্ষার ভিত্তিতে আপনাদের চিকিৎসা হবে, আরও কতটা উপশম আপনারা লাভ করতে পারবেন। নিজেরাই একবার ভাবুন না, ভেবে চটপট বরং ফোন নাম্বারে ডায়াল করে আপনাদের সমস্ত সমস্যা আমাদের খুলে জানান। আমাদের এই মুহূর্তে আপনারা ফোন করতে পারেন যেই 3টি নাম্বারে, সেগুলি হচ্ছে 0332571225, 2266 এবং 2244। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা সরাসরি কথা বলতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে। আমরা বিভিন্ন আলোচনার মধ্যে আজকে ছিলাম, আমাদের সময় শেষের দিকে এসে গেছে। এই সময় আমি আরেকটি আলোচনা যার মধ্যে ঢুকতে যাচ্ছি, তা কিন্তু আমাদের পূর্বপুরুষদের থেকে আমাদের আসে এবং আমাদের আগামী প্রজন্মকেও এফেক্ট করতে পারে, যা নিয়ে একটু আগে একজন ভদ্রলোক ফোন করলেন, তা হলো সুগার। এবং এই সুগারও কিন্তু আমাদের হয় চিন্তা থেকেই। তো এই সুগার হওয়ার পরে আমাদের অনেক কিছু খাবার খাওয়া বারণ হয়ে যায়, যার ফলে যারা খাদ্যরসিক মানুষ তারা কিন্তু ভীষণই অসুবিধায় ভোগেন। তো এই খাবার খাওয়ার ব্যাপারটা কি হয়, মানে এটা কি সত্যি বন্ধ করতেই হয়, না হলে কি সুগারে এফেক্ট করে? না, এর মধ্যে কি হয় না, কি সুগারের যে পেশেন্টগুলো হয় সেটা হচ্ছে কি, আমি ঠিকই কথা একদম, কি এটা খাবো না ওটা খাবো না, তাহলে কি খাবো? তো আফটার ট্রিটমেন্ট আমি তো পেশেন্টকে বলি, আপনি একটা মিষ্টি কৌটো নিয়ে আসবেন, আমার টেবিলে বসবেন, আমরা দুজন একসঙ্গে বসে খাবো। তো আমার এখানে সেরকম কিছু নেই, যখন ট্রিটমেন্ট হয়ে যায় তখন আপনি যা কিছু পারেন সব কিছুই খান। কেন কি এটা হচ্ছে কি, দেখুন, যখন আপনার মনের মধ্যে, কেন কি আমাদের ভিতরেই দেবী দেবতাটা রয়েছে, ভিতরেই আমাদের ঠাকুর আল্লাহটা রয়েছে। তো ওটা যদি আমরা মনটাই যদি না মেনে, তার যদি আমরা কথাগুলো না শুনে বা মন যেটা বলছে আমি সেটা না করি, তাহলে আপনার দেখবেন কোনো রকমই আপনার মন মেজাজটা ঠিক থাকবে না, বা কোনো রকমই আপনার শরীরের মধ্যে ওটা কিছু ভালো লাগবে না। তো এটা করতে গেলে কিন্তু আগে রোগকে তো সারিয়ে নিতে হবে। সেটা ঠিক আছে, তার কথাগুলো শুনবো, কিন্তু আগে রোগকে তো সারিয়ে নেব। তো রোগকে সারিয়ে নেবার পর আপনি যা পারেন সব কিছু খান, কোনো সমস্যা নেই। সুতরাং বুঝতেই পারছেন, আপনার জীবনের এই যে বিভিন্ন রকম সমস্যা, রোগ এবং রোগের পার্শ্ববর্তী যা যা সমস্যা, সমস্ত কিছু থেকেই কিন্তু আপনি প্রতিকার পেতে পারেন। তার জন্য যেটা আপনাকে করতে হবে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে অবশ্যই করে আসতে হবে। আজকে আমাদের সময় শেষ, আগামী পর্যায়ে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।